হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দেখব এপিজে আব্দুল কালামের জীবনী থেকে নেওয়া অটোবায়োগ্রাফি, উইংস অফ ফায়ার থেকে নেওয়া স্ট্রং রুট প্রথম অধ্যায়। এখানে আমরা দেখব যে এপিজে আব্দুল কালামের যে সাফল্যের পেছনে তার বাবা মা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং সমাজের যে কী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শৈশবকাল থেকেই, সেটাই মূলত এখানে আলোচনা করা হয়েছে এবং দেখানো হয়েছে। তবে স্ট্রং রুট শব্দটির মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে একটি চারা গাছের বৃক্ষ হয়ে ওঠার সুপ্ত প্রমাণ ইঙ্গিত দিচ্ছে। তাছাড়া একটি চারা গাছের পূর্ণতা বা দৃঢ়তা সম্পূর্ণভাবে নির্ভর করে স্থায়িত্ব গাছের মূল বা শিকড়ের উপরে। ঠিক তেমনইভাবে একজন পূর্ণবয়স্ক মানুষের সাফল্যতা যখন দেখা হয় তখন তার শৈশবকাল কেমন ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত বা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমরা আজকে যেটা আলোচনা করতে চলেছি উইংস অফ ফায়ারের প্রথম অধ্যায়, যেহেতু স্ট্রং রুট, তাই এখানে এপিজে আব্দুল কালামের শৈশবকাল কেমন ছিল সেটাই মূলত আলোচনা করা হয়েছে। সো নাও লেটস রিড। এই প্রসঙ্গে আরেকটি আমরা পিকচার দেখব। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট পিকচার স্ট্রং রুট সম্পর্কে, যেটা আরও ভালোভাবে চিন্তাভাবনাগুলোকে পরিষ্কার করে, ক্লিয়ার করে। যেমন একটি গাছের শিকড় যেভাবে মাটির মধ্যে প্রবেশ করে তার আকার এবং দৃঢ়তা বজায় রেখে গাছকে সুস্থিরভাবে মাটির উপরে বৃদ্ধি পেতে সাহায্য করে, সেরকমভাবেই একজন মানুষের শৈশবকাল যেভাবে কাটায় বা যেভাবে গাইডেড হয়, পরবর্তীকালে সেই গুণগুলোই প্রকাশিত হয় যখন সে পূর্ণতা লাভ করে। তো এই ক্ষেত্রে আর একটি ফেজ বা একটি কোট আমার মনে পড়ে, যেমন চিলড্রেন ইজ দ্য ফাদার অফ এ ম্যান। তো এখানে একটা শিশু হচ্ছে ভবিষ্যতের পিতা। অ্যাকচুয়ালি বলতে চাওয়া হচ্ছে যে শৈশবকালের মধ্যেই সমস্ত গুণ নিহিত হয়, যেগুলো পূর্ণতা পায় যখন সে ম্যাচিউর হয় তখন। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. পূর্বতন মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। মাই ফাদার জৈনুলাবাদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জৈনুলাবাদিন খুব বেশি প্রথাগত শিক্ষা বা সম্পত্তি ছিল না। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। এসব অসুবিধা থাকা সত্ত্বেও তিনি সহজাত জ্ঞানের অধিকারী ছিলেন এবং তার সত্তায় যথার্থ মহানুভবতা ছিল বা উদারতা ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেলমেট ইন মাই মাদার আসি আম্মা। আমার মা আসি আম্মার মধ্যে তিনি আদর্শ সহধর্মিনীকে পেয়েছিলেন। I do not recall the exact number of people she fed every day. আমার ঠিক মনে পড়ে না কতজন মানুষকে আমার মা প্রতিদিন খাওয়াতেন। But I am quite certain that far more outsiders ate with us than all the members of our family put together. কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত যে আমাদের নিজেদের পরিবারের সব সদস্যর চেয়ে বেশি সংখ্যক বাইরের মানুষ প্রতিদিন আমাদের বাড়িতে খেতেন। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। এখানে কি বলছে? মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মাকে আদর্শ দম্পতি হিসাবে গণ্য করা হতো এবং মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের বংশ বেশি মর্যাদা সম্পন্ন ছিল। ওয়ান অফ আর ফোরবিয়ারার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ। তার একজন পূর্বপুরুষকে ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধি প্রদান করা হয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এ শর্ট বয় with rather undistinguished looks, born to a tall, handsome parents.
এখানে লেখক নিজে বলছে কেমন ছিল, নিজের চেহারার বর্ণনা দিচ্ছেন যে আমি অনেকগুলো ছেলেমেয়ের মধ্যে একজন ছিলাম, দীর্ঘায়িত স্টল এবং সুদর্শন বাবা মায়ের কাছে জন্মগ্রহণ করা বেঁটে বৈশিষ্ট্যহীন চেহারার এক বালক। নেক্সট হচ্ছে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। আমরা আমাদের পৈতৃক বাড়িতে বসবাস করতাম। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডিল অফ দ্য 19th century, যেটা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল। It was a fairly large pakka house made of limestone brick on the Mock Street in Rameswaram. এটি রামেশ্বরমের মক স্ট্রিটের উপরে ইট এবং চুনাপাথর দিয়ে তৈরি মোটামুটি বেশ বড় রকমের একটা পাকা বাড়ি ছিল, লার্জ পাকা হাউস। অ্যান্ড মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিস। আমার কঠোর সংযমী বাবা সব ধরনের অপ্রয়োজনীয় আরাম বিলাসিতা এড়িয়ে চলতেন। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্ম অফ ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোদিং। যাই হোক, খাদ্য, ওষুধ, পোশাক এইসব ব্যাপারে সব ধরনের প্রয়োজনীয়তা পূরণের ব্যবস্থা ছিল। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। সত্যি কথা বলতে কি, আমি বলবো আমার আর্থিক এবং মানসিক দিক থেকে আমার শৈশবকাল খুবই সুরক্ষিত ছিল। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত আমার মায়ের সঙ্গে রান্নাঘরের মেঝে বসে খেতাম। She would place a banana leaf before me, on which she then ladled rice, aromatic sambar, a variety of sharp and homemade pickle, and a dollop of fresh coconut chutney. তিনি কী করতেন, কলা পাতার উপরে কী দিতেন, তার উপরে হাতায় করে ভাত, সুগন্ধি সম্বর এবং এক ধরনের বাড়িতে তৈরি ঝাঁঝালো, শার্প মানে ঝাঁঝালো আচার আর টাটকা তৈরি নারকেলের তৈরি চাটনি তিনি পরিবেশন করতেন। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম so famous to pilgrim about a 10-minute walk from our house. কি বলছে, শিবের মন্দির যা রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে খুবই জনপ্রিয় করে তুলেছিল, সেটা আমাদের বাড়ির থেকে প্রায় 10 মিনিটের হাঁটা রাস্তার দূরত্ব ছিল। Our locality was predominantly Muslim, but not there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. আমাদের এলাকাটি মূলত সাধারণত মুসলিম প্রধান ছিল, কিন্তু এখানে অনেক হিন্দু পরিবার ছিল যারা তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে বাস করতেন। আমাদের এলাকায় একটি বহু প্রাচীন মসজিদ ছিল, যেখানে আমার বাবা সন্ধ্যাবেলায় প্রার্থনার জন্য আমাকে নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. আরবি ভাষায় যে প্রার্থনা উচ্চারণ করা হতো সে সম্বন্ধে আমার বিন্দুমাত্র জ্ঞান বা ধারণা বোধ ছিল না, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস ছিল যে সেগুলো হয়তো ঈশ্বরের কাছে পৌঁছায়। When my father came out of the mosque, after the prayers, people of different religions
religions would be sitting outside waiting for him. আমার বাবা যখন প্রার্থনার পর মসজিদ থেকে বাইরে আসতেন, বিভিন্ন ধর্মের মানুষজন তার জন্য অপেক্ষা করে বাইরে বসে থাকতেন। Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. তাদের মধ্যে অনেকেই তার কাছে একটি জলপাত্র তুলে ধরতেন আর তিনি সেগুলোর তার আঙুলের ডগা ডুবিয়ে প্রার্থনা উচ্চারণ করতেন। This water was then carried home for invalids. তারপর এই জল অসুস্থদের জন্য বাড়ি নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এটাও মনে আছে যে সেরে ওঠার পরে বা সুস্থ হওয়ার পরে ধন্যবাদ জানাতে মানুষজন আমাদের বাড়িতে দেখা করতে আসতেন। Father always smiled and asked them to thank Allah the merciful. বাবা সবসময় মৃদু হাসতেন আর করুণাময় আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন। তো আগের অনুচ্ছেদে আমরা দেখেছিলাম ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। বাবা সবসময় মৃদু হাসতেন আর করুণাময় আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন। নেক্সট দেখো, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire discussing spiritual matters. আমার প্রথম শৈশবের জীবন্ত স্মৃতিগুলির মধ্যে অন্যতম হলো এই দুজন মানুষ প্রত্যেকে তাদের চিরাচরিত পোশাক এবং পোশাক পরিহিত হয়ে তারা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স অ্যান্ড হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ, যখন আমার একটু বয়স হলো, আই আস্কড কোশ্চেন্স, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, এই যে মন্ত্রের তাৎপর্য বা প্রাসঙ্গিকতা নিয়ে বা প্রয়োজনীয়তা নিয়ে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। আমার বাবা বলেছিলেন প্রার্থনার মধ্যে রহস্যময় কিছু নেই। রাদার প্রেয়ার মেড পসিবল কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপুল, বরং প্রার্থনা মানুষের আত্মার মধ্যে সংযোগ স্থাপনে সম্ভব করেছে। হোয়েন ইউ প্রে, হি সেড, you transacted your body and become a part of the cosmos which knows no division of wealth, age, caste and creed. তিনি বলেছিলেন যখন তুমি প্রার্থনা করো তখন তুমি তোমার দেহকে অতিক্রম করে এই মহাবিশ্বের অংশ হয়ে যাও। কসমস মানে মহাবিশ্ব, যার মধ্যে কোনো সম্পদ, বয়স, ধর্ম ও মতামতের কোনো ভেদাভেদ থাকে না। My father could convey complex spiritual concept in very simple and down-to-earth Tamil. আমার বাবা সরল এবং চলিত তামিল ভাষায় জটিল আধ্যাত্মিক বিষয়গুলিকে প্রকাশ করতে পারতেন। ডাউন টু আর্থ মানে একদম সাধারণ চলিত কথায় প্রকাশ করতে পারতেন। অ্যান্ড হি ওয়ান্স টোল্ড মি ইন হিজ ওন টাইম, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. একবার তিনি আমায় বলেছিলেন যে প্রতিটি মানুষ নিজের কালে, নিজের স্থানে এবং প্রকৃতার্থে সে যাই হোক না কেন, ভালো বা মন্দ, যে পর্যায়েই থাকুক না কেন,
আসলে উদ্ভাসিত এই সমগ্র আধ্যাত্মিক সত্তার একটি বিশিষ্ট অংশ মাত্র। ডিভাইন বিইং বা এই আধ্যাত্মিক সত্তার একটি অংশ মাত্র। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাই অসুবিধাগুলোকে বা কষ্টগুলোকে এত ভয় পাওয়ার কি আছে? সো হোয়াই বি অ্যাফ্রেড ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস, কষ্ট, দুঃখ এবং সমস্যাগুলোকে ভয় পাওয়ার কি আছে? হোয়েন ট্রাভেলস কাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইয়োর সাফারিংস, যখন সমস্যা বা বাধা বিপত্তি আসবে তখন তোমার কষ্টের তাৎপর্য বোঝার চেষ্টা করো। অ্যান্ড অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এই যে বাধা বিপত্তি বা প্রতিকূলতা আসে, এগুলো মানুষকে একটি আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? যেসব মানুষ তোমার কাছে আসে সাহায্যের জন্য, তাদেরকে কেন এই কথাটি বলো না? আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে বলেছিলাম। হি পুট দিস হ্যান্ড টু মাই শোল্ডার্স, তিনি আমার উপর কাঁধের উপর হাতটা রেখেছিলেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইন্টু মাই আইস, এবং সোজাসুজি আমার চোখের দিকে তাকিয়ে দেখেছিলেন কিছুক্ষণ। ফর এ কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছুক্ষণ তিনি কিছুই বলেননি। অ্যান্ড অ্যাজ ইফ, যেন মনে হচ্ছিল, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যেন তিনি একটা বোঝার চেষ্টা করছিলেন বা যাচাই করে দেখছিলেন যে আমার বোধ শক্তিটা আছে কি না, তিনি যেগুলো বলতে চাইছেন সেই কথাগুলো আমি বুঝতে পারবো কি না, সেটাই হয়তো যাচাই করছিলেন। দেন হি অ্যানসার্ড ইন লো অ্যান্ড ডিপ ভয়েস, তারপরে তিনি মৃদু এবং গম্ভীর স্বরে বললেন, উত্তর দিলেন। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াম, তার যে উত্তর সেটা আমাকে একটা অদ্ভুত শক্তি এবং উৎসাহে ভরিয়ে দিল। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলফ অ্যালন, যখনই একজন মানুষ একাকী হয়ে পড়ে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, একটা স্বভাববশত, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা একটা সঙ্গীর খোঁজ করে। হোয়েন এভার দে আর ইন ট্রাভেল, যখনই তারা আবার সমস্যায় পড়ে, একইভাবে যখন তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা সমস্যা থেকে বের করার জন্য একজন মানুষকে খুঁজে বেড়ায়। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাসেস, যখনই তারা যখন সংকটের সম্মুখীন হয়, তারা পরিত্রাণের পথ দেখাতে পারে এমন একজনকে খোঁজে। ইম্পাসেস মানে হচ্ছে এখানে সংকট বা সমস্যার সম্মুখীন হওয়া। দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, এই পরিত্রাণের পথ দেখাতে পারে সেই রকম একজনকে খুঁজে বেড়ায়। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, সেই বারংবার ফিরে আসা যন্ত্রণা, অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা, লঙ্গিং মানে কামনা, ডেজায়ার মানে আকাঙ্ক্ষা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, নিজেই তাদের নিজস্ব বিশেষ সাহায্যকারীকে খুঁজে নেই। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যেসব মানুষ বিপদে পড়ে আমার কাছে আসে, আই অ্যাম বাট গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড সাফারিংস। আমি কি করি? আমি প্রার্থনা করি আর অঞ্জলি দিয়ে আসুরিক শক্তিকে প্রশমিত করার জন্য তাদের প্রচেষ্টার মাধ্যম হয়ে দাঁড়ায়। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, যদিও এটা একটা সঠিক পন্থা নয় অ্যাট অল, আদৌ। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এটা কখনো অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন a fear-ridden vision of destiny and the vision that enables us seek the enemy of fulfillment within ourselves. এখানে বলা হয়েছে যে ভয়তাড়িত ভবিতব্যের যে ছবি আর আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা পূরণের যে ইচ্ছা বাস করে, তাকে খুঁজে বের করার যে উৎসাহ,
এই দুইয়ের মধ্যেই পার্থক্য নিজেকেই উপলব্ধি করতে হবে। অর্থাৎ সমস্যাটা আমাদের নিজের মধ্যেই রয়েছে, যেটা আমরা নিজেরাই সৃষ্টি করি। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। আমার মনে পড়ে বাবার দিন শুরু হতো ভোর 4টের আগে নামাজ পাঠ করে। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ট অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। নামাজের পর তিনি পায়ে হেঁটে বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে আমাদের একটি ছোট নারকেলের বাগানে যেতেন। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট। কাঁধের উপরে একসঙ্গে বাঁধা প্রায় 1 ডজন নারকেল নিয়ে তিনি বাড়ি ফিরতেন, আর এরপরে তিনি তার সকালবেলার জলখাবার বা ব্রেকফাস্ট করতেন। This remained his routine even when he was in his late 60s. এমনকি 60-এর ঘরের শেষ দিকের বয়সেও এটিই ছিল তার নিত্যদিনের বা প্রতিদিনের কাজ। I have throughout my life I try to evaluate my father in my own world of science and technology. সারা জীবন আমার বিজ্ঞান ও কারিগরির নিজস্ব জগতে আমি আমার বাবাকেই অনুসরণ করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure, and guided one to one's true place. আমার বাবা আমার কাছে যে মৌলিক সত্যগুলো প্রকাশ করেছিলেন সেগুলি বোঝার চেষ্টা করেছি, এবং এই বিশ্বাসে আমার হয়েছিল যে একটি আধ্যাত্মিক শক্তি বা দিব্য শক্তি আছে যা মানুষের বিভ্রান্তি, বিপত্তি, বিষাদ আর ব্যর্থতা থেকে উত্তরণ ঘটাতে পারে আর মানুষকে তার যথার্থ গন্তব্যে চালিত করতে পারে। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. আর একবার কোনো ব্যক্তি যদি তার মানসিক এবং শারীরিক বন্ধন ছিন্ন করতে পারে, সে মানসিক স্বাধীনতা, সুখ আর প্রশান্তির পথে যাত্রা করে।